শ্রোতার আসর ক্লাব পর্ব। শ্রোতার আসর রেকর্ড ক্লাবের রেকর্ডিং আর যত লেখালেখির কাজ করেছিলাম আমি জামিল চৌধুরীর সঙ্গে মিলে। আগে বাঁশুরি ও নির্মাল্য নামে রবীন্দ্রসঙ্গীতের একটি সংকলন করা হয়েছিল, কারণ বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করা হতো না, যেমন হতো না পাকিস্তান আমলেও। এ কাজে জামিলের দায়িত্ব ছিল সিঙ্গাপুর থেকে ছাপিয়ে আনা আর যথাসম্ভব শুল্ক মাপ করানো আর প্রয়োজনে অর্থ সংগ্রহ করা। পাকিস্তান আমলে ধারাপাত চলচ্চিত্রে ফাহমিদার আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে রেকর্ড করেছিলেন কলিম শরাফি। আর স্বাধীনতার প্রাক্কালে জীবন থেকে নেয়া চলচ্চিত্রের জন্য অজিত রায় আমার সোনার বাংলা গানটি হারমোনাইজ করে সাবিনা ইয়াসমিনদের দিয়ে একটা রেকর্ড করেছিলেন। রবীন্দ্রনাথ যদিও হারমোনাইজ করার জন্য ইন্দিরা দেবী, সরলা দেবীদের উৎসাহ দিতেন, তবু চলচ্চিত্রের এই বাউল সুরের গানটি কতটুকু রবীন্দ্রের থেকেছে তা নিয়ে আমার সন্দেহ আছে। বাঁশুরি ও নির্মাল্য রেকর্ড করা হয়েছিল অকাল প্রয়াত জাহিদুর রহিম আর জীবিত শিল্পীদের গান সংরক্ষণ করবার জন্যে। সবচেয়ে স্পর্শ করবার মতো ব্যাপার হয়েছিল যন্ত্রীরা এই রেকর্ডিংয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি আমাদের কাছে। এই যন্ত্রশিল্পীদের নিয়েই আমরা বিভিন্ন শিল্পী দিয়ে গান গাইয়ে নজরুল সঙ্গীত রেকর্ডেরও সংরক্ষণ করি। ফরিদা পারভিনের মনের মানুষ যেখানে নামে লালন গীতিও রেকর্ডে নিবদ্ধ করি। বাংলাদেশের হৃদয় হতে রেকর্ডে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও গানে কবিতায় ধরে রাখবার আয়োজন করি। আব্দুল লতিফের ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়, রথীন্দ্রনাথ রায়ের রাষ্ট্রভাষা আন্দোলন করে রিলে বাঙালি, ফাহমিদার সার্থক জন্ম আমার, একটু গিয়ে আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, সাবিনা ইয়াসমিনের ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধায় ইত্যাদির সঙ্গে সমবেত কণ্ঠে নজরুলের একই অপরূপ রূপে মা, লতিফ ভাইয়ের সোনা 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 লোকে বলে সোনা, এছাড়াও সিকান্দার আবু জাফরের লেখা শেখ লুৎফুর রহমানের সুরে জনতার সংগ্রাম চলবে, আব্দুল গাফফর চৌধুরীর লেখা আলতাফ মাহমুদের সুর দেওয়া আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের প্রথমাংশ, ছিল গোলাম মুস্তফার কণ্ঠে সিকান্দার আবু জাফরের কবিতা তুমি বাংলা ছাড়ো, আরও ছিল আপেল মাহুদের গাওয়া মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, রফিকুল আলমের কণ্ঠে অতুল প্রসাদের মোদের গরব মোদের আশা। জানি না কোনো গানের কথা বাদ পড়ে গেল কিনা অজান্তে। জামিল টেলিভিশনের বড় কর্মকর্তা ছিল বলে বড় শিল্পীদের নিয়ে আসা এবং যন্ত্রশিল্পীদের উপরে প্রভাব বিস্তারের কাজ ওকেই করতে হয়েছিল। আজাদ রহমান তার মুভি টোন স্টুডিওতে বসে নিজে রেকর্ডিং করতেন। এসব সুবিধা পেতে জামিলের ভূমিকাই ছিল প্রধান। সে চাইল একটা এক্সটেন্ডেড প্লে ওর ভাষায় ব্যাপ্তবাদন রেকর্ডে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রেকর্ড করবে। একবার জামিল বলেছিল বঙ্গবন্ধু দেশে ফিরলে 10ই জানুয়ারি 1972 সালে জাতীয় সঙ্গীতের সুর অনুমোদন প্রসঙ্গে ক্যাবিনেট ডিভিশনের সভায় আমার গাওয়া ধারণ করে একটি টেপ শুনে বলেছিলেন, স্বরলিপিতে যেমনই থাকুক, যুদ্ধের সময় যারা এই সুরে জাতীয় সঙ্গীত গেয়েছে এই সুরটি গ্রহণ করা হবে। সঙ্গে সঙ্গে বলেছিলেন, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এত ভালো গান, সেটা কিছু করা গেল না। সেই সময় সংস্থাপন বিভাগের সচিব ছিলেন এইচ.টি. ইমাম। সভায় কেউ বললেন, জাতীয় সঙ্গীত করা যাবে না তো, এটাকে জাতীয় গীতি বলা যেতে পারে। আমি জামিলকে বললাম, এক কাজ করতে পারো, এক পিঠে জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম রেখে অন্য পিঠে জাতীয় গীতি ন্যাশনাল সং রেকর্ড করো। সেই মতোই ব্যাপ্তবাদনের দুপিঠে 1-2 গান বিন্যাস করা হলো। জাতীয় গীতির জন্য আমরা দিলীপ রায়ের স্বরলিপি অনুসরণ করি। লং প্লেতে ফাহমিদার গান রেকর্ড করা হয় নাম মর্ত কাছে স্বর্গ যাচায়। ইফফাতের গান এক পিঠে আর সেলিনার গান অন্য পিঠে গীতমালিকা নামে। অতুল জলের আহ্বান নামে আমার গান বদ্ধ করা হয়। নামগুলো আমিই দিতাম। গানের বিন্যাস ও তালের বৈচিত্র্য অনুযায়ী সাজিয়ে দিতাম। ফাহমিদা নাম পছন্দ করেনি। সেলিনা জিজ্ঞেস করল,
আচ্ছা, গানগুলো সাজিয়েছে কে? বললাম আমি। কিন্তু জামিল ওদের বাড়ির কার কথাই কিছু বদল করে দিয়েছে। শুনে ক্ষুণ্ণ হয়ে বলল, কেন, আপনি বাধা দেননি? বললাম, বিরক্ত হয়েছিলাম, কথা বাড়াইনি আর। কটি রেকর্ডের প্রকাশনা অনুষ্ঠান হয়েছিল শিল্পকলা একাডেমির আধাপাকা অডিটোরিয়ামে। মঞ্চের সামনে নিচে ডান দিকে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ভারতীয় হাইকমিশনার মুচকুন্দ দুবে তার আসন ছেড়ে উঠে এসে আমাকে বললেন, আপনার কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। আমি তো আমার কি দরকার ভেবেই পেলাম না। অঞ্জলিদের পাশের আসনে গিয়ে বসলে তিনি জিজ্ঞাসা করলেন, দুবে তোমাকে কি বলেছিল? জবাব শুনে বললেন, তুমি যে কবিতা নিয়ে কি কাজের কথা বলছিলে সেটা ওনাকে বলো। তাকিয়ে দেখি দুবেজির পাশের আসনটা খালি আছে। গিয়ে বসে তাকে বিষয়টা বলাতে তিনি মন দিয়ে সব শুনলেন। আমি আবার উঠে অঞ্জলিদের পাশে চলে এলাম। পরদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে বেরিয়ে এসে শুনলাম বাসা থেকে আমার ছেলে ফোন করেছিল। বাসায় ফোন করে শুনলাম হাই কমিশনের এডুকেশন অফিসার এসেছিলেন। বলে গেছেন পরদিনই যেন আমি কাগজপত্র নিয়ে অফিসে যাই। মুচকুন্দ দুবে বলে দিলেও উনি বদলি হয়ে যাবার পরে স্কলারশিপ পাওয়া সহজ হয়নি। বদলি হয়েছিলেন এডুকেশন অফিসারও। যতদূর মনে করতে পারি এডুকেশনের আগের ভদ্রলোক ছিলেন ডক্টর বিশ্বাস। তার জায়গাতে এসেছিলেন এক অবাঙালি ভদ্রলোক। ভারতীয় হাইকমিশনে মাঝে মাঝে কিছু অবাঙালি অফিসার আসেন দেখেছি, যারা বাংলা ভাষা আর বাঙালি সব বিষয়ে অশ্রদ্ধার ভাব নিয়ে এদেশে কাজে যোগ দেন। পরিবর্তিত ভদ্রলোক সেই রকমই একজন। আমাকে অনেক ঘোরালেন। ধৈর্যের 12টা বেজে গেল। শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের এক আত্মীয় হাইকমিশনে সেকেন্ড সেক্রেটারি ছিলেন। কি সূত্রে জানি না তার বাসায় আমাকে খেতে ডাকলেন। আরও বহু নিমন্ত্রিতদের খেতে ডাকলেন। আরও বহু নিমন্ত্রিত ছিলেন। এক ফাঁকে আমাকে বললেন, কাল সকালে একবার আসুন, কথা বলবো। গিয়ে বুঝলাম এডুকেশনে ভদ্রলোক বিষয়ে তার ধারণা ভালো নয়। বললেন, আপনি সরাসরি হাই কমিশনারের সাথে দেখা করুন। হঠাৎ একদিন ফিনল্যান্ডের অনারারি কনসাল জেনারেল আমার বন্ধু জিয়াউল হক টুলু আমাকে ফোন করে বলল, শোন, অমুক তারিখ সকাল 9টায় তুই হাই কমিশনারের সঙ্গে দেখা করবি, ওকে বলা আছে। আমি গেলাম আর কাজটা হয়ে গেল।